চলুন আজ আমরা একটু সময় ধরে পিছিয়ে যাই, খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে জন্ম হলো এই বাংলা নামের ভূখণ্ডের, আর কারা এর মানুষ। আচ্ছা, বাংলা এই নামটা ঠিক কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমাদের ডুব দিতে হবে সেই ইতিহাসের গভীরে। দেখুন, এই নামটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা মজার তত্ত্ব আছে। যেমন ধরুন, ঐতিহাসিক আবুল ফজলের মতে প্রাচীন বঙ্গরাজ্যের নামের সাথে আইল শব্দটা জুড়ে দেওয়া হয়েছিল। আইল মানে কি? জমির সীমানা বা বাঁধ। আবার আরেকটা থিওরি একেবারে অন্যদিকে নিয়ে যায়। বলা হয় একটা প্রাচীন চীনা শব্দ ছিল অস, যার মানে হল জলাভূমি, আর সেখান থেকেই নাকি এসেছে বং বা বাংলা। তো নাম তো না হয় হলো, কিন্তু এই নামেরও আগে এই মাটিতে কারা বাস করত? মানে আমরা যাদের বাঙালি বলি তাদের উৎসটা কোথায়? বাঙালি জাতি কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা হাজার হাজার বছরের একটা মিশ্রণ। ভাবা যায়, বলা হয় এখানে পরপর 4টা বড় নৃগোষ্ঠী এসেছে। সবার আগে ছিল নেগ্রিটোরা, তারপর এলো অস্ট্রিকরা। বলা যায় এরাই বাঙালির মূল ভিত্তিটা তৈরি করে। এরপরে প্রায় একই সময় এলো আরও উন্নত দ্রাবিড়রা, আর সবশেষে অনেক পরে আসে আর্যরা। এই সব কিছুর মিশ্রণেই আজকের বাঙালি। তো এই যে অস্ট্রিক আর দ্রাবিড়দের কথা বললাম, তাদের মিশ্রণের ফলে যে মূল জনগোষ্ঠীটা তৈরি হল, নৃতাত্ত্বিকরা তাকে বলেন আদি অস্ট্রেলিয়ান বা প্রোটো অস্ট্রেলিয়ান। আর এটাই কিন্তু আমাদের বাঙালিদের প্রধান নৃতাত্ত্বিক পরিচয়। আচ্ছা, এই যে বিভিন্ন গোষ্ঠীর মানুষ এখানে থাকত, তারা কি একটা দেশের অধীনে ছিল? না, একদমই না। পুরো বাংলা অঞ্চলটা তখন ছোট ছোট অনেকগুলো রাজ্যে ভাগ করা ছিল, আর এগুলোকেই বলা হতো জনপদ। এই জনপদগুলো ছিল এক একটা আলাদা রাজ্যের মতো। ভাবুন একবার, প্রত্যেকটার নিজস্ব পরিচয়, নিজস্ব রাজা, নিজস্ব নিয়মকানুন। ইতিহাসে এরকম প্রায় 16টা বড় জনপদের কথা আমরা জানতে পারি। মজার ব্যাপার কি জানেন, এই প্রাচীন জনপদগুলোর নাম কিন্তু হারিয়ে যায়নি। আজকের বাংলাদেশের অনেক জায়গার নামের মধ্যেই এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন পুন্ড্র, এটাই আজকের বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চল। বা ধরুন সমতট, সেটা হলো আজকের কুমিল্লা, নোয়াখালী। আর হরিকেল মানে সিলেট, চট্টগ্রাম। কি দারুণ ব্যাপার, তাই না? তো এই যে ছোট ছোট খণ্ড খণ্ড রাজ্য, এগুলো এক হলো কিভাবে? এখানেই গল্পের মোড় ঘুরছে। কারণ এই এক হওয়ার পথে যেমন বিশাল সাম্রাজ্যের হাত ছিল, তেমনি ছিল এক ভয়ঙ্কর অরাজকতার সময়। গল্পটা শুরু হয় মৌর্যদের দিয়ে। তারাই প্রথম বাংলার একটা বড় অংশকে নিজেদের সাম্রাজ্যে নিয়ে আসে। এরপর এলো গুপ্তযুগ, যাকে তো স্বর্ণযুগই বলা হয়। কিন্তু বড় বড় সাম্রাজ্যের পতনের পর যা হয় আর কি, পুরো বাংলা জুড়ে নেমে এলো এক ভয়াবহ বিশৃঙ্খলা, একটা অন্ধকার সময়। ওই সময়টাকে একটা অদ্ভুত নামে ডাকা হতো, মাৎস্য ন্যায়, মানে মাছের মতো ন্যায় বিচার। ব্যাপারটা কি, পুকুরে যেমন বড় মাছ সুযোগ পেলেই ছোট মাছকে গিলে ফেলে, ঠিক তেমনই অবস্থা হয়েছিল বাংলার। কোনো রাজা নেই, কোনো আইন নেই, যার গায়ে জোর বেশি সেই দুর্বলদের সবকিছু কেড়ে নিত। একেবারে অরাজকতা। এই ভয়াবহ অবস্থা থেকে বের হওয়ার জন্য বাংলার মানুষ তখন এমন একটা কাজ করল যা সেই যুগে কেউ ভাবতেও পারত না। তারা সবাই মিলে ভোট দিয়ে গোপাল নামের একজনকে তাদের রাজা বানালো। আর এভাবেই শুরু হলো পাল বংশের শাসন, বাংলার প্রথম স্বাধীন রাজবংশ। ভাবা যায় প্রায় 400 বছর টিকেছিল এই বংশ। তাদের পরে আসে সেনরা, যারা ছিলেন দক্ষিণ ভারত থেকে। এরপর বাংলার ইতিহাসে এলো আরও একটা বড় পরিবর্তন। 1204 সাল তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির হাত ধরে বাংলায় শুরু হলো মুসলিম শাসন। আর এর সাথে সাথে পাল্টে গেল এখানকার রাজনীতি আর সমাজ। এর কিছুদিন পরেই বাংলা এক দারুণ সময় পার করে। প্রায় 200 বছরের জন্য বাংলা দিল্লির শাসন থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। গড়ে ওঠে স্বাধীন সুলতানি আমল। রাজধানী ছিল কখনো সোনারগাঁও, কখনো গৌড়ে। সেই স্বাধীন সুলতানি আমলেই বাংলায় এসেছিলেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। আর এসে তো তিনি অবাক। একদিকে দেখলেন বাংলায় এত ধনসম্পদ, এত প্রাচুর্য, আর অন্যদিকে এখানকার ভ্যাপসা গরম আর আর্দ্রতা। দুয়ে মিলে তিনি বাংলার এক অদ্ভুত নাম দিলেন, ধনসম্পদপূর্ণ নরক বা দুজখে পূর্ণিয়ামত। এই সুলতানি আমলেই কিন্তু কয়েকজন অসাধারণ শাসক এসেছিলেন, যেমন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি প্রথম পুরো বাংলা অঞ্চলকে এক করে শাহ এ বাঙ্গালা বা বাঙালিদের সুলতান উপাধি নেন। আরেকজন ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যার সময়টাকে তো বাংলার সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। তার আমলে শান্তি আর সমৃদ্ধি দুটোই ছিল। কিন্তু বাংলার এই সোনালি দিন, এই স্বাধীনতা বেশি দিন স্থায়ী হল না। কারণ পশ্চিম দিক থেকে তখন উঠে আসছিল এক বিশাল শক্তি, মোগলরা।
শেষ পর্যন্ত তাই হল। প্রথমে শের শাহ সুরির আক্রমণে আর পরে পুরোপুরিভাবে সম্রাট আকবরের সময়ে ১৫৭৬ সাল নাগাদ বাংলা তার স্বাধীনতা হারাল। এটি তখন মুঘল সাম্রাজ্যের একটা প্রদেশ বা সুবা হয়ে গেল। এরপর ১৬১০ সালে ঘটল আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা। মুঘল সুবেদার ইসলাম খান বাংলার রাজধানী সরিয়ে নিয়ে এলেন বুড়িগঙ্গার পাড়ের ছোট্ট এক শহরে, আর সম্রাট জাহাঙ্গীরের নামে তার নাম রাখলেন জাহাঙ্গীরনগর। হ্যাঁ, এই জাহাঙ্গীরনগরই আজকের ঢাকা শহর। মুঘল আমলে বাংলা কিন্তু অর্থনৈতিকভাবে দারুণ শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে সুবেদার শায়েস্তা খানের সময়কার কথা তো গল্পের মতো শোনায়। বলা হতো তখন নাকি মাত্র ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। একবার ভাবুন, ৮ মণ মানে প্রায় ৩০০ কেজি। কি পরিমাণ সস্তা ছিল জিনিসপত্র! তাহলে দেখুন কত কিছুর মধ্যে দিয়ে গেছেই বাংলা। নানা জাতির মিশ্রণ, ছোট ছোট রাজ্য, ভয়ঙ্কর অরাজকতা, আবার স্বাধীন সুলতানি আমল, তারপর বিশাল মুঘল সাম্রাজ্যের অংশ। এই সব কিছুর ছাপ নিয়েই কিন্তু তৈরি হয়েছে আজকের বাংলার পরিচয়। এই হাজারো বছরের যাত্রায় আমাদের সংস্কৃতি আর সত্তাকে গড়ে তুলেছে।